আর আমি ভর্তি নিই 150টা থেকে 60 জন, তাহলে 1850 জন মানুষ কি আমার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে? এটা আমি বিশ্বাস করি না। কিন্তু কিছু কিছু কথা জীবনে এমন ভাবে ঘটে যে হৃদয়কে খুব মথিত করে তোলে। আমি দুটো ঘটনা দিয়ে শুরু করব। 2009 সাল, তখন অ্যাডমিশন টেস্ট নিয়ে ভর্তি হতো। 2700 ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করেছে, পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট দিচ্ছি, গোটা মাঠে সব অভিভাবকরা বসে আছে। ও একটা দর্শনীয় দিন ছিল। যখন রেজাল্ট হয়ে গেল, একটা মা তার ছেলেকে খুব জোরে মারছেই বলে, তুই পারলি না ভর্তি হতে? আর ছেলেটা বলছে, আমি পরীক্ষা ভালো দিয়েছি মা। আর ছেলে মায়ের এই বিলাপ দেখতে আমি বাচ্চাটার পাশে গিয়ে দাঁড়ালাম। আমি বললাম, ওকে মারছেন কেন? ও 49 নম্বর পেয়েছে, কিন্তু 10 নম্বর পাওয়া ছেলে এখানে ভর্তি হয়েছে। যে 49 পেয়েছে সে হয়নি, আবার 10 নম্বর হয়েছে। মানিকচক প্রপারকে আমরা 10 নম্বরে ভর্তি, 49 নম্বর বাদ পড়ে যায়। ও যোগ্য ছেলে, ওকে মারবেন না। মা কাঁদতে লাগলো আমার কাছে। আমি বললাম, ঠিক আছে, তুমি এবছরে ওকে ভালো করে পড়াও, পরের বছর ওকে 6 আবার অ্যাডমিশন করাবে, ভর্তি পরীক্ষা দেবে, ও অ্যাডমিশন হবে। আমার বিশ্বাস আছে। ছেলেটার পিঠে হাত দিয়ে বললাম, বেটা পারবি না তুই? বলছে, হ্যাঁ স্যার, পরের বছর আমি পেরে নিব। আমি, তোকে 60 নম্বর পেতে হবে। তুই তো 49 পেয়েছিস, এর পরের বার তোকে 60 নম্বর পেতে হবে। পারবি তো? আমার কাছে চকলেট থাকতো সব সময়ের জন্য, 8-10টা চকলেট ওকে দিয়ে দিলাম। সেটা খুশি হয়ে পরের বছর আবার চান্স পেয়েছিল। এনায়তপুরের একজন ভদ্রলোকের ছেলে চান্স পায়নি। সে আমাকে গাল দিল রাস্তায় দাঁড়িয়ে। এ তো নিজের ছেলেকে মারলো, কিন্তু গাল দিল। কি গাল দিল? যে সমস্ত ভার বাসে সবগুলো লাগালো আমার জন্য। আর তার সঙ্গে বলল যে লোকটা মুসলমানকে দেখতেই পারে না, যেহেতু ও মুসলিম ছিল। আমি লোকটাকে বললাম, ঠিক আছে, দেখতে পারি কি না পারি, তো পরের বছর আপনি 6 আবার ভর্তি করবেন, আপনার বাচ্চাটাকে কালকে নিয়ে আসবেন আমার কাছে। আমি বললাম, আপনি বাইরে থাকেন। বাচ্চাটার সঙ্গে অনেক কথা বললাম। বলার পর বাচ্চাটাকে বললাম, তোর খাতাটা দেখালাম। বাচ্চাটা 37 পেয়েছে। আমি বলেছিলাম, বেটা 50 পেতে পারবি তুই 6 পরীক্ষায়? ও কাঁদতে কাঁদতে বললো, স্যার পারবো। পরের বছর পরীক্ষা দিল, ও পারলো। তার কদিন পরে, সে সময় আমের খুব অভাব, ন্যাংরা আমের। সে বছর আমার বাড়িতে 1 ঝুড়ি ন্যাংরা আম নিয়ে এসেছে। আর আমার ছেলে বারবার ওর দিকে তাকাচ্ছে যে, বাবা ন্যাংরা আম এবার পেয়ে গেছি, চলে এসেছে ন্যাংরা আম। আমি ওকে বললাম, বেটা থাম, তুই দাঁড়া। বললাম, তুই দাঁড়া। আমি বললাম, আপনার আম আমি নিব না। বলছে, নিবেন না? আশ্চর্য হয়ে গেল। কত পরিশ্রম করে আমি নিয়ে এসেছি জানেন? আপনি যতই পরিশ্রম করে নিয়ে আসেন, আমি আম নিব না। অনেকবার করার পর আমি একটাই কথা বললাম, আপনার আম আমি নিব না। কি করবে? বলে, আমটা নিয়ে যান, কিন্তু কালকে আপনাকে আসতে হবে। ছেলে বলল, বাবা আম নিলে না কেন তুমি? ওর মন খারাপ হয়ে গেল। আমটা দিতে এসেছিল, নিলাম না আমি। চুপ কর বেটা, কালকে যখন আসবে দেখবি। ও গতকাল ঠিক সময় মতো এসছে। ও জানে আমি যে সময়টা বলি সেই সময়টা ধরতে হয়। আমি বললাম 9:30 আসবে। আমি বললাম, আচ্ছা, এই যে আম আপনি নিলাম না, আপনি যে আমটা পেয়ে নিয়ে গেলেন বাড়ি, তো আমটা কার থাকলো, আমার না আপনার? আপনি উপহার দিতে এসেছিলেন, আমি নিয়ে নেইনি, তো কার থাকলো আমটা? বলে, কেন আমারই থাকলো। আমি, ঠিক তেমনি গতবার যে আপনি আমার গাল দিয়েছিলেন, আমি নেইনি। এই গালগুলো কার থাকলো? আপনারই থাকলো। তাই কারো কোনো প্রশংসা, কারো কোনো নিন্দা আমি গ্রহণ করিনি, আজকে শুনে রাখেন।
আমি একটা লক্ষ্য নিয়ে চালিয়েছি যে শিক্ষানিকেতনকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। কোত্থেকে শক্তি আমার এসছে আমি বলতে পারবো না। বলে কে আমার প্রশংসা করলো, কে আমার নিন্দা করলো। আমি শিক্ষকদের বলেছিলাম আমি ফেয়ারওয়েল নিব না। আমার খুব খারাপ লাগে বসে যদি যখন শুনতে হয় আমি খুব ভালো লোক। আরে আমি কি আছি আমার যাতে বেশি কে জানে? আমার যাতে বেশি কেউ জানে কি? আপনি যেটা আমাকে দেখছেন সেটা আমি নই, কিন্তু আবার আপনি যেটা ভাবছেন সেটাও আমি নই। আমার কাজের মধ্যে আপনি আমাকে খুঁজে নিয়ে, আমি কোনো নিজের বলতে চাই না যে আমি কিছু করে দিয়েছি, এ দাবিদার আমি নই। আমি শুধু এইটা বলবো যে প্রত্যেকের সঙ্গে হাতে হাত ধরে আমি এগিয়ে গেছি আপনাদের সাথে সাথে সাথে। এখন আমি অতীত, পাস্ট, আমি আর জানতেও চাই না স্কুলের কি হবে আর না হবে। অতীত যখন চলে গেল চলে গেল। আমি শুধু হাত জোর করে আপনাদের অনুরোধ করব, আমাকে যেটা ফেস করতে হয়েছিল যখন নতুন কিছু আসে পুরনোকে তুলনা করে নতুনের সাথে, পুরনোকে তুলনা করে নতুনের সাথে, এটা করবেন না, নতুন উৎসাহ হারিয়ে দিবে। আর একটা কথা বলবো, আচ্ছা আমরা কাদের জন্য এখানে এসেছি? আমাদের সামনে কে? আমাদের সামনে হচ্ছে কিছু ছাত্র ছাত্রী। আজকে যারা নেই এখানে, জল ছাড়া যেমন মাছ বাঁচে না, ছাত্রছাত্রী ছাড়া শিক্ষক বাঁচে না। আজকে অনেক প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবকরা এসেছে, কোনো ছাত্র নেই। এরা যে এসছে এরা জোর করে এসেছে, এরা জোর করে এসেছে। আমরা এটা আমার জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে যে এই স্কুলে যখন আমি প্রধান শিক্ষক হলাম, আমার 3 জন শিক্ষক আমার শিক্ষক। বলে নিজের শিক্ষককে সঙ্গে নিয়ে চলা। এখানে 1 ডজন উপরের প্রধান শিক্ষক আছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। এটা আমার প্রতি উনাদের চরম কৃতজ্ঞতা। আমি প্রধান শিক্ষকদের কয়েকটা কথা বলবো এই বলে। আচ্ছা, প্রধান শিক্ষক তো সহকারী শিক্ষক থাকেন প্রথমে, তাই তো? তো সাজবি কবি বহুটা ভুলে যায়, শ্বাস হয়ে বহুর মর্যাদাকে বহুত পরিমাণে ক্ষুণ্ণ করে। আচ্ছা, প্রধান শিক্ষক একটা থ্যাঙ্কলেস জব, অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট। আপনার কি কাউকে সন্তুষ্ট করার জন্য আপনি প্রধান শিক্ষক হয়েছেন? আপনি কেন ভাবছেন যে আপনার বড়াই করবে সবাই? আমি জানি আমার স্কুলে আমার সঙ্গে খুব সুসম্পর্ক, কিন্তু আমার বাইরে স্টাফ রুমে যে মন্তব্য করে ওটা আমার কানে যায়। আর নন টিচিংরা আমার খাবড়ি লাগাচ্ছে। তারা আমাকে বলে, দেখলেন ওই স্যার ওই কথা বলে দিল। তারপরেও কিন্তু আমি হেসে হেসে ওই টিচারের পিঠে হাত দিয়ে বলি, মাস্টারমশাই ক্লাসটা যান না, ছেলেগুলো খুব খারাপ। এই ব্যবহারটা করবে। স্কুলের প্রাণ হচ্ছে শিক্ষক, আর যে সমাজ শিক্ষককে গাল দেয় সে সমাজের ছাত্র বড় হতে পারবে না, হতে পারবে না। যে বাড়ি শিক্ষককে অসম্মান করে সেই বাড়ির ছেলে মেয়ে বড় হতে পারবে না। বাবা মা নিজের ছেলে মেয়েকে কতক্ষণ দেখে, কতক্ষণ দেখে? 10টা থেকে 5টা অবধি, 4:30 অবধি ছাত্রছাত্রী আমার সঙ্গে থাকে। আমি যখন প্রতিদিন 10টায় স্কুল আসি, আমি 45 মিনিট 10টা 45 পর্যন্ত সমস্ত ছেলে মেয়ের ঘরে ঘরে ঢুকে সবার সঙ্গে কথা বলিনি। আমি প্রত্যেকটা ছেলেকে জানি, তার পরিবারকে জানি, তার বাই নেম চিনি। আমি প্রধান শিক্ষকদের অনুরোধ করবো। আমি একদিন ব্যাংকে গেছিলাম, ব্যাংকে বলছে আপনার পাসবুক বন্ধ হয়ে গেল। আমি কেন, কি হলো আমার অপরাধ? বলছে KYC জমা দেন। KYC কোন জিনিস? বললো নো ইউর কাস্টমার। আমি নো ইউর কাস্টমার আপনি কি করে বুঝবেন? বলে আপনার এই ডাটা ফিল আপ করতে হবে। আমার মনটা খুব চিন্তিত হয়ে গেল। তাই তো আমি স্কুলে বললাম
আপনারা নো ইয়োর স্টুডেন্ট কেন করছেন না? KYS করেন। ওখানে KYC আছে, এখানে শিক্ষা নিকেতন চালু হবে KYS। আর স্কুলে শয়তানি করে 100টা ছেলে, আমরা 32 জন শিক্ষক। আমরা যদি 3টা করে ছেলেকে তো দত্তক নিয়ে নিই, 3টা ছেলে আমার ভাগে পড়লে বদমাসগুলোর পিঠে হাত দেন, কথা বলেন, দেখেন চেঞ্জ হয় কিনা। ফলশ্রুতি হলো, আমরা কি চেয়েছিলাম রেজাল্ট করব? আমরা কি চেয়েছিলাম ডিসিপ্লিন তৈরি করব? কাজ করতে করতে হয়ে গেছে, কাজের জন্য এই কাজ। আমি আজকে এইখানে দাঁড়িয়ে একটা কথা বলছি। যারা স্কুল গড়েছিলেন, স্কুল গড়ার স্বপ্ন দেখেছিলেন, তাদেরকে প্রত্যেককে আমি চিনতাম। আমার বাবা আমার জীবনে বিশাল প্রভাব বিস্তার করেছেন। মানিকচকের সংস্কৃতি, সাহিত্য পীঠস্থান ছিল আমার বাড়ি। মানিকচকের এমন কোনো ব্যক্তি নেই যিনি আমার বাড়িতে শিক্ষিত মানুষ আসতেন আমার বাড়ি যেতেন না। আমার বাবা সেই সময় ফ্লুয়েন্ট ইংরেজিতে কথা বলতে পারতেন, যেটা এই এলাকাতে সম্ভব ছিল না কোনো মানুষের পক্ষে। মানিকচকের প্রথম পত্রিকা গৌরগঙ্গা, তার সমস্ত কিছু আমার বাড়িতে হতো। এহেন সাংস্কৃতিক পরিবেশে আমি বড় হয়েছি। আমরা উত্তরাধিকার বহন করে নিয়েছি, কিন্তু আমাদের বাবার একটা শিক্ষা ছিল যে বেটা ডান হাত যা দিবে বাম হাত জানবে না, তবে হবে দান। ডান হাত যেটা দিল বাম হাত যদি জেনে নেই, তাহলে তোর দান সার্থক হলো না। এই স্কুলকে আমি কি দিলাম, কোন ছাত্রকে কি দিলাম, আজ আর বলতে চাইছি না। এতদিন কাউকে বলিনি। স্কুলের কোনো কাজ অর্ধ সমাপ্ত থাকেনি। স্কুলের যে শিক্ষক যে কাজটা বলতে বলেছে সেটা কাজ করিয়ে দিয়েছি। কারো আশা অপূর্ণ হয়নি। আমার প্রধান শিক্ষকতার জীবনের দুটো পাঠ। একটা পাঠ হচ্ছে 2002 থেকে 2011, যখন অ্যাডমিশন টেস্ট নিয়ে ভর্তি হলো। সব ভালো ভালো ছেলে ভর্তি হচ্ছে, কোনো সমস্যা নাই। 2012 থেকে শুরু হলো নিয়ারেস্ট ছেলে নিয়ারেস্ট স্কুলে পড়বে। তার পেছনে খুব গন্ডগোল হলো, কিছু হলো, অনেক হলো। আমি 2012 যখন ভিত জরিপ সমীক্ষা করলাম, দেখলাম 80টা ছেলে বর্ণ চিনে না। 80টা ছেলে বর্ণ চিনে না। আমি খুব বিপদে পড়ে গেলাম। এই 80টা ছেলেকে নিয়ে কি করব? এরা তো পড়তেই পারবে না। ওদের নিয়ে বসলাম। প্রতি শনিবার রবিবার পূজা ভ্যাকেশন, সামার ভ্যাকেশন, প্রথম কাজ হলো ওদেরকে বাংলা শেখানো, পড়তে আর অঙ্ক শেখানো। বেড়ে গেলাম, ভেতরে খুব উৎসাহ এলো। এই কাজটা আমি একা করতাম, কোন শিক্ষক আমার সাথে থাকতেন না। পরবর্তীকালে একজন স্থানীয় ব্যক্তিত্ব আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন, তাকে আমি আমার প্রণতি জানাচ্ছি। তিনি কয়েক বছর এই কাজে যুক্ত ছিলেন আমার সাথে, আমার পরামর্শে। 2020 সালে 72টা ছেলে বর্ণ না জেনে ভর্তি হলো। আমি 3 মাসের মধ্যে কি করে বাচ্চাকে বর্ণ না জানা বাচ্চাকে কি করে উত্তরণ ঘটিয়ে দেওয়া যাবে সেটার আমি এক্সপেরিমেন্ট করে ফেললাম। 90টা দিন লাগবে। ওকে আর ক্লাসে টিটেন করতে হবে না 4-এ 5-এ। কিন্তু দুর্ভাগ্য, আমি প্রয়োগ করতে পারলাম না। এই ব্যর্থতা নিয়ে চলে যাচ্ছে। যেদিন আমি শিক্ষক হলাম, আমি তখনই বিদায় নিচ্ছি। এই ব্যর্থতা আমার। স্কুলে যদি কোনো সফলতা থাকে, এই সফলতার দায়িত্ব সমস্ত মানুষের। ব্যর্থতা যা কিছু আছে তার উত্তর দায়িত্ব আমার। কারণ এই ব্যর্থতার পেছনে আছে আমি তাকে বুঝাতে পারিনি।
আমার বোঝানো উচিত ছিল তাকে। সে যদি আমাকে বুঝতে না পারে, এই ব্যর্থতা কার? এই ব্যর্থতার দায়ভার আমার। যে আমাকে গাল দিয়েছে, যে আমাকে আঘাত করেছে, যে আমাকে অপমান করেছে, তার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাকে আমি বুঝাতে পারিনি। আমি যদি আপনাকে বুঝাতে পারতাম সমস্যাটা, আপনি ওইভাবে আমাকে গাল দিতে পারতেন না। এই 72টা ছেলে এবার যারা ভর্তি হয়েছে, সেটাও 70-80টা ছেলে হবে। এরা যদি বর্ণ না শিখে 6-এ উঠে গেল, কাতকার বেটি, কুদ্দুসের নাতনি, এরা তাই। এরা হচ্ছে সংখ্যালঘু পরিবারে, এরা হচ্ছে তপশিলি জাতি পরিবারে, এরা হচ্ছে সমাজের দুর্বল শ্রেণী। এদের বাপ বলে পড়ে কি হবে। পুষ্পা সেনকে অনেকের মনে আছে, ওর বাপ এসে বলছে, মাস্টার তাড়াতাড়ি টিসি দাও আমাকে। পুষ্পার পড়ার দরকার নাই, পড়ে কি করবে? ওকে বেচে দিব, টাকা হবে আমার। এহেন পুষ্পা সেনকে রাখতে পারিনি আমি বললাম, পুষ্পা তুই জীবনে কোথাও তোর বাবা এরকম করছে? পুষ্পা বলল, স্যার কি করবো? আমি বলি, তুই বিয়ে শাদী করে নেবে। ও একটা বিয়ে করে ঘর সংসার করছে, ভালো আছে। এরকম এই সমাজের আমি মানুষ, আমার সমাজের প্রতি অত্যন্ত দায়বদ্ধতা। এই সমাজ আমাকে বুঝতে পারেনি, এ ব্যর্থতাও আমার। আমি আমার বক্তব্যের শেষ করবে এই কথা বলে শেষ করব যে আমি বলতে চাইনি কোনদিন স্কুলকে কি দিয়েছি, কিন্তু কিছু কিছু কথা বলতে হবে ইন্সপিরেশনের জন্য। আমি গত 3 বছর আগে স্কুলে একটা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফান্ড করেছি, সেখানে 36,000 টাকা জমা করিয়েছি বিভিন্ন ভাবে। কাদের জন্য? এই ছেলে মেয়ের জন্য, পড়াশোনা যেন ব্যাহত না হয়, এই ছেলে মেয়ের জন্য যেন স্কুল এদেরকে দেখে, যদি শিক্ষক না পারে বাইরের শিক্ষক নিয়ে এসো। আমি যুক্ত থাকতে পারবো না, কারণ আমার শরীর খুব খারাপ। কিন্তু এই ছেলে আমাকে প্রতিনিয়ত, ওদের করুণ মুখ, ওরা পারছে না, ওরা লিখতে পারছে না, ওরা পড়তে পারছে না, আমাকে খুব বিচলিত করে। প্রতি রাত্রি 2টা-2:30 আমার ঘুম ভেঙে যায়। 31 তারিখ যখন আমি যাচ্ছি স্কুল ছেড়ে, আমার মনে হলো যে একটা আমি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা কাঁদছে। আমার চরম সৌভাগ্য যে একজন প্রধান শিক্ষকের বিদায়ে শিক্ষক শিক্ষিকারা এত আনন্দে থাকে। আমি তো কয়েকটা প্রধান শিক্ষককে দেখেছি যে আপদ গেল, কিন্তু ওরা আমাকে আপদ না ভেবে সম্পদ ভেবেছে। তাদের চোখের জল আমিও কাঁদতে লাগলাম ওদের দেখে। আমার চোখের জলে আর কোন শিক্ষকের এরকম তো মোশন তখন ছিল না যে ভিডিও করি রে ভাই, হেডমাস্টার কাঁদছে। একটা বাইরের ছেলে, তার কি মনে হলো ও স্কুলের ছাত্র না, সেই মোমেন্টটাও তুলে নিল, তুলে ও ফেসবুকে পোস্ট করে দিল, সেটা ভাইরাল হয়ে গেল। এতটা শেয়ার হয়েছে ওটার যে কলকাতা থেকে আমার এক আত্মীয় ফোন করছে, আপনি কাঁদছিলেন কেন? আমি বললাম, কেন কাঁদছিলাম আমি কি করে বুঝাবো আপনাকে? আপনি স্কুল থেকে চলে এলেন তো বেঁচে গেলেন আপনি। আমি বাঁচলাম না মরলাম সে দেখা আপনার। এই যে এখন মিঠুনরা বলছে আপনি আর দাঁড়িয়ে বলতে পারবেন না, চেয়ার নেন। আমি ঈশ্বরকে বললাম, আমাকে শক্তি দাও যেন এদের সামনে দাঁড়িয়ে বলতে পারি। আমার শেষ বক্তব্য স্কুলে আমি বসে বলবো না, আমি দাঁড়িয়েই বলবো। সে শক্তি আমার ভিতরে এলো। আমার সময়কালে যারা স্কুল গড়তে সাহায্য করেছেন, যারা স্কুল গড়ার সঙ্গে যুক্ত ছিলেন, তাদেরকে প্রণতি জানাই। তারা আজ কেউ বেঁচে নেই। স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক প্রহ্লাদ চন্দ্র পাঠক, প্রাক্তন সম্পাদক সুবোধ চৌধুরী এবং যারা যারা ছিলেন। স্কুলের প্রথম মিটিং আমার বাড়িতেই হয় 64 সালে।
63 সালের 23শে ডিসেম্বর। আমি সেই ব্যক্তিত্বকে প্রণাম জানাই। আমি তাদের প্রতি প্রণতি জানাই যারা আমাকে নির্বাচিত করেছিলেন এই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে। স্কুল সার্ভিস কমিশন থেকে আমি নিযুক্ত হয়েছিলাম এখানে। সবাই বলেছিল যে আমি কিছু পারবো না করতে, তোর এর দ্বারা কি হবে। আবার কেউ বলে কি ভালো ইংরাজি জানে, ইংরাজি না জানলে হেডমাস্টারি করা যায়। আমি কিন্তু এখনো ভালো ইংরাজি জানি না, কিন্তু হেডমাস্টার তো সফল হলাম, সবাই বলছে। তো জানার, ইংরাজি জানার সঙ্গে হেডমাস্টারের কি সম্পর্ক আছে আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। আর আমি একটু অন্য প্রসঙ্গ আসি, এটা আমার খুব খারাপ লেগেছে। মুকুলবাবু যেভাবে তার স্কুলের বিজ্ঞাপন দিলেন এখানে, আমার খুব খারাপ লাগলো। আপনার সঙ্গে আমি ব্যক্তিগত কথা বলেছি, আপনার স্কুলে আমি ক্লাস নিতে যাব, কোনো টাকা পয়সা মাইনের ব্যাপার নাই, কথা দিয়েছি ক্লাস নিতে যাব। আমি এরকম অনেক কটা স্কুলকে বলেছি যে আপনাদের স্কুলে আমি ক্লাস নিতে যাব। আমি সানরাইজকে বলেছি নূরপুরে, আমি সানশাইনকে বলে আপনাকে বলেছি, এই যে সানরাইজ এসছে, কারণ আমি ছাত্র ছাত্রীকে নিয়েই থাকি। অনেকে বলেছে ভবিষ্যতে আপনি কি করবেন, আমি বলেছি আমি কিছু করব না, আমি ছেলে মেয়েকে নিয়ে থাকি। এখন আমার মনে এই যে গত বছরে 72টা ছেলে, এবছরের ছেলে, আগামীতে আরো বর্ণনা জানা ছেলে আসবে, এদের জন্য কি কিছু করতে পারি না? আমি প্রাক্তন ছাত্রছাত্রী যারা চাকরি পেয়েছ, যে যেখানে আছে, প্রাক্তন শিক্ষক, আমি প্রথম আবেদন করব আপনারা একদিনের আয় ওই অ্যাকাউন্টে দান করেন স্কুলের জন্য। আমার জন্য শাল সোয়েটারের দরকার নেই। যারা এখানে আছেন অন্তত পক্ষে ন্যূনতম 100 টাকার কুনিতে টাকা দান করে না। যারা পারবেন না, পরবর্তী সময়ে আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব, ফেসবুকে দিয়ে দিবে, তারা দিবে। আজকে বাসুদেব মন্ডল, পশ্চিম নারায়ণপুরে বাড়ি। একটা কথা বলে আমি অন্য জায়গায় আসি। 2007 সালে আমাদের স্কুলে সায়েন্স করার জন্য আমি চেষ্টা করছিলাম। এখানে সায়েন্স করা কঠিন কথা ছিল, সায়েন্সকে এস্টাবলিশ করা আরো কঠিনতম কাজ ছিল, কারণ এলাকার প্রতিষ্ঠিত স্কুল 50 বছর ধরে সায়েন্স চলছে। আমাকে আগে ডিআই এসে বললো আপনার কোনো অ্যাপারেটারই নাই। আমি খুব চিন্তিত হয়ে বাসুদেব মন্ডলকে বললাম, বাসু আমাকে তোর পশ্চিম নারায়ণপুরে গাঁয়ে নিয়ে যাবি, ওখানে শস্য পাওয়া যায়, 50-60 হাজার টাকার যদি আমরা শস্য তুলে দিতে পারি, তাহলে 4টা বুথ মিলে আমি একটা ল্যাবরেটরি করে দিতে পারবো। 4 দিন ধরে 4টা বুথ গেছি, বাড়ি বাড়ি কলাই টাকা তুলেছি, ভিক্ষা চেয়েছি। আজকে অনেকে অনেক কথা বলছে, ল্যাবরেটরি হয়েছে, সায়েন্স খুলেছি, ছাত্র পাওয়া যায় না, ছাত্র জোগাড় করতে হয়েছে। কি হবে? ডক্টর নিস্তার আলী আছে নাগপুরে, নিস্তারদাকে বললাম, নিস্তারদা 10টা ছাত্র হচ্ছে না, 5টা ছাত্র হচ্ছে না, সায়েন্স কি করে চালাবো? আমরা বিজ্ঞাপন দিলাম, মানিকচক শিক্ষা নিকেতনে যদি কেউ সায়েন্স পড়ে তাহলে মাধ্যমিক পরীক্ষার পর থেকেও পড়তে পারবে। করে নিল আর ভর্তিটা হলো। অন্যান্য স্কুল থেকে ছাত্রকে জোগাড় করে নিয়ে এলাম। তারপরে নিস্তারটা বললে এক কাজ করেন আপনি, পরের বছর বলবেন যারা সায়েন্স পড়বে তাদের কোনো ফি লাগবে না, উপরন্তু 1 সেট বই ফ্রি সায়েন্সের। মানে যেরকম হয় পেস্ট কিনলে ব্রাশ ফ্রি, ঠিক সেরকম শিক্ষানিকেতনে ভর্তি হলে পরে তাতেও ছেলে হয়। নৌঘড়িয়া গেলাম একদিন, শুনলাম একটা গরিব ঘরের ছেলে আছে, তাকে বললাম আমার স্কুলে ভর্তি হতে, তোকে সব টাকা আমি দিব, কেউ জানতে পারবে না, তোর ভাড়া যাওয়া আসা প্রাইভেট সব।
কারণ ভালো ছেলে ভর্তি না হলে রেজাল্ট হবে না। 2011 সালে ওই ছেলে প্রথম 420 নাম্বার পেয়ে গেল, তারপর আর পিছনে তাকাতে হয়নি। 2018 সালে প্রথম কাউন্সিল স্ট্যান্ড করে গেল সায়েন্সে। আমার জেলাতে কোন স্কুল পারেনি, আমরা প্রথম করলাম কাউন্সিল স্ট্যান্ড। সাধারণ কথা ভাববেন না। 2016-তে বোর্ডে স্ট্যান্ড করলাম। আর এইগুলো পুরস্কার তো আছেই। যেটা আমাকে সবচাইতে আনন্দ দিয়েছে, রাজ্য সেরা বিদ্যালয়ের সম্মান 4 বছরে 2বার পেয়েছে মানিকচক শিক্ষা নিকেতন। এই পুরস্কারগুলো কোনো কারো দয়াতে আসেনি। আজকে এইটা ধরে রাখার উত্তরদায়িত্ব শিক্ষা নিকেতনের শিক্ষক শিক্ষাকর্মীদের আমি হাত জোর করে দায়িত্ব অর্পণ করে যাচ্ছি। আর তার সাথে বলছি, ওই পিছিয়ে পড়া ছেলেদের জন্য আমি 2 লক্ষ টাকা দান করছি। বুবাই টাকাটা নিয়ে আয়, ভবানী স্যার আসেন। আর 21,000 টাকা দান করছি। এই মিঠুন আমাকে খালি বলতো, স্যার একটা পোডিয়াম কিনব। ওই পোডিয়াম কেনার জন্য 21,000 টাকার বাইরে যদি বেশি হয় বলবে আমি দিব, আবার যদি কম হয় তো সেই টাকা স্কুলকে দিয়ে দিবে। ভবানী স্যার আসেন। 2,21,000 টাকা মোট আমি স্কুলকে দান করে যাচ্ছি। সকালে আমার ছেলের সঙ্গে গল্প করলাম। ছেলে বলল, বাবা দিয়ে দাও, আমার পেনশন হয়নি, এখন পিএফ হয়নি, কবে হবে জানি না, কিন্তু হৃদয় চেয়েছে এই দুর্বল ছেলেদের পাশে দাঁড়াবে, তাই দাঁড়ালাম। কোনো অহংকারের জন্য না, আমার খুব নাম হয়ে গেল, কারণ আমার ডান হাত দিলে বাঁ হাত জানবে না বলেছিলাম। কিন্তু আজকে বলছি এই জন্য যে আমি দান করার পরে আমি বিনীতভাবে আমার সমস্ত প্রাক্তন ছাত্র ছাত্রী, শিক্ষক, এলাকার শুভনন্তাই ব্যক্তিবর্গকে অনুরোধ করব, আপনারাও দান করুন। এই 6 মাসের মধ্যে এটাকে 10 লক্ষে নিয়ে যেতে হবে। এটাই আমার শেষ কাজ শিক্ষা নিকেতনের জন্য। আমি আপনাদের সঙ্গে থাকবো না, কিন্তু আপনাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বলবো এই অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেন। আমি স্কুলে আসবো না। এই 2,21,000 টাকা আমি স্যারকে দান করি। শেষ কথা বলবো এই বলে, ভবানী স্যার আছেন, উনি থাকলেন, তোমার যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছে তত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। স্যারের অর্পিত দায়িত্ব আমরা গ্রহণ করলাম। আমরা চেষ্টা করব তার আদর্শ মেনে তার নির্দেশিত পথে চলার। আগামী দিনে শিক্ষা নিকেতন যেন আরো উচ্চতায়, আরো অনেক উঁচুতে আমরা নিয়ে যেতে পারি। এবার জাতীয় সঙ্গীতের